অনার্স প্রথম বর্ষ হিসাব বিজ্ঞান ও ডিগ্রি পাস প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে আমরা স্পেশাল লেজার চ্যাপ্টার থেকে যে লেকচার দিচ্ছিলাম, আজকে একটা নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, লেকচার দিব এবং প্রেজেন্টেশন দেখাবো। তো আশা করি সবাই তোমরা ভালো আছো। যে ছুটি আরও দীর্ঘায়িত হয়ে গেলো, যে প্রায় ডিসেম্বর মাসটা মানে 19 তারিখ মানে হচ্ছে ডিসেম্বরে, এরপর শীতকালীন বন্ধ শুরু হয়ে যাবে, তারপরে কলেজ খুলতে খুলতে হয়তো জানুয়ারি। তো এই সময়টা প্রায় ধরো এখন আরও 1.5 মাস যদি খুলেও, আর পরবর্তীতে আসলে করোনার পরিস্থিতি কোন দিকে যায় এইরকম সিচুয়েশনে আসলে নিশ্চিত না যে আগামী গ্রীষ্মকাল বা গরমের বা টিকা না আসা ইত্যাদি, এই যে আনসার্টেনটি, এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু মানে এই দিন যাপন করছি। তো এই সময়ে বারবারই আমি তোমাদেরকে বলছি যে ধৈর্যের সাথে তোমাদের নিজেদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে তোমাদের লেখাপড়া কিন্তু বজায় রাখতে হবে। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে ইতিপূর্বে যে লেকচারগুলো দিয়েছি, আশা করি যে তোমরা ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে সেই লেকচারগুলো দেখেছো এবং কিছু শেখার চেষ্টা করেছো। পাশাপাশি বইগুলো তো তোমরা দেখেছোই বা সংগ্রহ করেছো। অনার্স ফার্স্ট ইয়ার হয়তো এতদিনে যদি রেগুলার থাকতো তাহলে কিন্তু আরেকটা ইয়ার ভর্তি হয়ে যেত, বিশেষ করে অনার্সের। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের কোর্সে শিক্ষার্থীরা হয় এই মানে নতুন কার্যক্রম শুরু হয়ে যেত, যেখানে দেখো এখন পর্যন্ত ইন্টারমিডিয়েটের রেজাল্ট হয় নাই, এরপরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় করে সেগুলো তাদের সার্কুলার হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় হবে, অনার্স এবং ডিগ্রি পাস কোর্সে ভর্তি হবে, তারপর নিয়মিত পরীক্ষা, মানে অনেক কার্যক্রম। তো জীবন কিন্তু থেমে নাই। জীবন থেমে থাকা মানে হচ্ছে যে তুমি পিছিয়ে যাওয়া। তো জীবনে একটি কথা মনে রাখতে হবে যে জীবনের হচ্ছে দুইটি বিষয়, যে জীবনের কেমন দুইটি বিষয়। একটা হচ্ছে যে তুমি যখন সামনে এগিয়ে চলো, একটা হচ্ছে এগিয়ে চলা, আর একটা হচ্ছে পিছনে যাওয়া। কিন্তু তুমি যদি থেমে যাও, তো তুমি থেমে যাওয়া মানে কিন্তু সব কিছু থেমে যাওয়া না। যে চলছিল সে কিন্তু তোমাকে রেখে সে কিন্তু এগিয়ে যাবে। এই কারণে আসলে সিচুয়েশন দুইটা, একটা হচ্ছে পিছিয়ে পড়া, আর একটা হচ্ছে সামনে চলা। তো আমার শিক্ষার্থীরা, তোমরা সামনে চলার চেষ্টা করবে। তোমরা জীবনের যে আদর্শগুলো আছে, যে লক্ষ্যগুলো আছে, সেগুলাতেই ধরে রাখবা, আর পিছিয়ে যাবে না। সময় থেমে যায়নি, থমকে যায়নি। বিশ্ব হয়তো থেমে গেছে, ঘড়ির কাঁটা কিন্তু থামে নাই। তোমার জীবনযাপন, তোমার বয়স কিন্তু থামে নেই, তোমার অভিজ্ঞতা কিন্তু থেমে নেই। তো এটা আমাদের জন্য একটা হয়তো আল্লাহর তরফ থেকে পরীক্ষা এটা, কারণ অসুখ বিসুখ, সম্পদহানি, জীবনহানি, এগুলো প্রত্যেকটাই কিন্তু আল্লাহর তরফ থেকে এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ আসে। এই কারণে বিপদের সময় কিন্তু ধৈর্য ধারণ করতে হয়, আর আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন। এগুলো কিন্তু সবসময় ভেতরে ভেতরে স্মরণ করবে। এবং আমরা যতক্ষণ জীবিত আছি, আমরা যারা মুসলিম, তারা অন্তত দিনে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই বিষয়গুলো যাতে আমরা প্রায়শই খেয়াল করি। অন্তত এই কথাগুলো আমাদের কী করবে, পরবর্তীতে আমাদের মনে শান্তি বজায় রাখতে সাহায্য করবে, আমাদের যে কোনো ভালো কাজ করতে আমাদেরকে উদ্বুদ্ধ করবে, আমাদের কিন্তু আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবো। তো জীবনযাপনের এই বিষয়গুলো পাশাপাশি, লেখাপড়ার পাশাপাশি অর্জন করতে হবে। আর কি প্রার্থনা করতে হবে? আর প্রার্থনা করতে হবে রাব্বি জিদনি ইলমান, হে প্রভু, হে সৃষ্টিকর্তা, হে জ্ঞানদাতা, তুমি আমাদেরকে জ্ঞানে সমৃদ্ধ করো। তো প্রভুর কাছেই সমর্পণ করতে হবে, যার কাছে আমরা আবারও প্রত্যার্পণ করব। তিনিই পরম আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, ধর্ম এবং কর্মকে সঠিকভাবে তোমরা পালন করবে। আমি মনে করি যে সেই দায়িত্ব থেকেও আমি পিছপা হলাম না। ক্লাসে থাকলে হয়তো অনেক বেশি কথা বলতাম এই নিয়ে, জীবনযাপন নিয়ে। তোমরা এখন অ্যাডাল্ট স্টেজের লেখাপড়া করছো, তাই না? যে অনার্সের বা পাস কোর্সে যেটি হোক, এই যে স্নাতক লেভেলের লেখাপড়া, এটি তো আসলে অ্যাডাল্ট স্টেজের। কারণ কেউই তোমরা বাকি থাকো না যখন অনার্সে ভর্তি হও যে 18 বছর হয়নি। সার্টিফিকেটও হয়তো কম বেশি থাকতে পারে। আমাদের দেশে তো আবার ওই জন্মের সঙ্গে সঙ্গেই আমরা জন্ম নিবন্ধন করি না, এই আরেক যন্ত্রণা। আসলে যন্ত্রণার সুবিধাও হতে পারে, তো যাই হোক। তো আসি আমাদের লেখাপড়ায় ফিরি একটু।
সেটি হচ্ছে যে আমি বিগত লেকচারে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কিভাবে ক্যাশ পেমেন্ট জার্নালটা আমরা করি। আজকে মূলত আলোচনা করব সেটি হচ্ছে যে ক্যাশ রিসিভ জার্নালটা আমরা কিভাবে করি। ক্যাশটা রিসিভ হয়, প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে যে ক্যাশ রিসিভ জার্নাল যদি তুমি করতে চাও তাহলে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমরা কোন কোন লেনদেনের কারণে আমরা ক্যাশ রিসিভ করতে পারি। তো গত লেকচারের মতন এখানেও বলি যে আমরা ঘর কাটার ক্ষেত্রে কোশ্চেনে যেমন থাকবে, কোশ্চেনে কোনো কিছু না বললে হয়তো তোমরা 5 কলাম থাকবে। আবার বলছি, প্রশ্নে যদি কত কলাম বিশিষ্ট ক্যাশ রিসিভ জার্নাল হবে এই সংক্রান্ত যদি কোনো তথ্য দেওয়া না থাকে সেক্ষেত্রে 5 কলামই করার চেষ্টা করবে এবং দেখবে যে যে লেনদেনগুলো রয়েছে সেই লেনদেনগুলো 5 কলামই হয়ে যায়। আর প্রশ্নে যদি বলা থাকে 4 কলাম 6 কলাম, সেটা তো তোমরা সেই অনুযায়ী প্রশ্নটাকে ভালো করে পড়ে নেবে। 6 কলাম হলে কি কি ঘর হবে, অথবা 4 কলাম হলে কোন ঘরটা কমাবো, এই বিষয়গুলো একটু দেখে নিবে আগে যে আসলে এটা 4 কলাম কিনা। কারণ আমরা দেখেছি যে বেশ কয়েক বছর আগে একটি কোশ্চেনে যে 4 কলামের ক্যাশ রিসিভ জার্নাল না ক্যাশ পেমেন্ট, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, সম্ভবত ক্যাশ রিসিভই হবে। তো ক্যাশ রিসিভ জার্নাল কিন্তু আসছিল বেশ কয়েক বছর আগে, তো সেখানে 4 কলাম বলা আছে। আর ম্যাক্সিমাম পরীক্ষা যেটা আসে সেটা কিন্তু বললাম যে 5 কলাম। এই জন্য আমি 5 কলামকে বেশি জোর দিচ্ছি যে তোমরা 5 কলামটাই একটু ভালো করে শিখবে। তো এবং প্র্যাকটিসটা অবশ্য আমরা সেটাই বেশি করি। 4 কলাম এবং 6 কলামটা হয়তো একটা দুটো অঙ্ক করলেই তখন প্র্যাকটিসটা সম্পন্ন হয়ে যায়, বা তোমাদের জন্য বুঝতেও সুবিধা হয় যে কোনটা কমাইলাম বা কোনটা বাড়াইলাম। আসলে এই বাড়ানো কমানো সবগুলো যাই হোক, এগুলো আগে প্রথমেই বুঝতে হবে যে আমরা যে সাধারণ জাবেদা যেগুলো করছি, অর্থাৎ এই যে একাদশ দ্বাদশে, অথবা আমরা যদি বলি যারা ব্যবসায় শিক্ষা শ্রেণী থেকে এই পর্যন্ত আমরা চলে আসছি, তারা জানি যে একদম রুট লেভেলে, অর্থাৎ যখন নাকি নবম শ্রেণীতে আমরা থাকি তখনই কিন্তু আমরা জাবেদাগুলো শিখে ফেলি। তো এই যে জাবেদার সাথে সাথে আমরা কি করছি, যে জাবেদাগুলো আমরা ওখানে করি, আমরা যে নগদ গ্রহণ কেন করি, এরপরে আমরা নবম দশম শ্রেণী যখন শেষ করে আমরা একাদশ দ্বাদশে আসি তখনও কিন্তু আমরা ওই জাবেদা নিয়ে থাকি। আবার যখন অনার্সে ভর্তি হই বা ডিগ্রিতে ভর্তি হয় তখনও কিন্তু প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সেই হিসাব সমীকরণ, সেই সাধারণ জাবেদা, সেগুলো কিন্তু আমাদের অবশ্যই লাগে। তো অতএব জাবেদার বাইরে কিন্তু আমরা কেউ নেই। নতুন যারা দেখছো, যারা এমন শিক্ষার্থী যদি কেউ থাকো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তারা বা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তারা এই ব্যবসায় শিক্ষা বিজনেস স্টাডি শাখায় আসছে, তাদের জন্য হয়তো কিছু নতুন মনে হতে পারে, কিন্তু খুব কঠিন কিছু না। সবসময় বলি যে হিসাব বিজ্ঞান আসলে সার্বজনীন কেন। হিসাব বিজ্ঞান এতটাই সোজা যে আমরা আসলে চাই, আমরা যারা এই লেভেলে প্র্যাকটিস করি বা বিভিন্ন লেভেলে যারা যেখান থেকে হিসাব বিজ্ঞানের প্র্যাকটিস করে, তারা সবাই কিন্তু চায় যে অ্যাকাউন্টিংটা রিক্সাওয়ালার কাছে পৌঁছে যায়, সেও হিসাব করুক, একটা যথাযথ অ্যাপস ব্যবহার করুক, নয় সে তার মতন করে হিসাব করুক, কিন্তু হিসাব করুক। তো সার্বজনীন করাই কিন্তু আমাদের এই হিসাব বিজ্ঞানে যারা আমরা প্র্যাকটিস করি তারা এইটাই চিন্তা করি। অতএব এই যে যারা পেছনে পড়ে নাই তারা পিছিয়ে গেলে এমন না, এত কঠিন বিষয় এটা না। অতএব নতুন যারা যদি এমন কেউ থাকে তাদের জন্য কিন্তু এই জাবেদাগুলো সোজা, সহজ, বাঁকা পথ নেই, যে এরকম বাঁকা ভাবার কোনো কারণ নাই যেটা অনেক কঠিন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজে ট্রাবল থাকতে পারে, যেহেতু আমরা একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়াতে চলে আসি বা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আমরা বলি। তো সেই মিডিয়াটা কোথায়, আমরা বাংলা মিডিয়ামে আমরা লেখাপড়া করি। তো বাংলাটা ছেড়ে যখন বাংলা মাধ্যম ছেড়ে যখন আমরা ইংলিশ মাধ্যমে আমরা ব্যবহার করতে শুরু করি, তখন শিক্ষার্থীদের কিছু শব্দগত ত্রুটি বা বোঝার কিছু সমস্যা থাকে। তো যাই হোক, এই তোমাদের বলা যে যারা নতুন তাদের জন্য এই কথাগুলো বলা, যে তাদের জন্য এটা কঠিন না, তারাও ভিডিওগুলো দেখতে থাকো, তাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আলোচনায় আসি যে আমরা কেন এই নগদ টাকা গ্রহণ করি। এখানেও সেই গত লেকচারের মতো বলছি যে কিছু কিছু লেনদেন আছে যেগুলো কারবারে সার্বক্ষণিক বা নিয়মিত সংঘটিত হয়, যে একটি দিনে বা দৈনন্দিন তোমার এই লেনদেনগুলো সংঘটিত হয়ে থাকে। যেমন কিছু কিছু লেনদেন আছে যে দৈনিকই ঘটবে, একাধিক লেনদেনও ঘটতে পারে মানে ঘটে, যেমন ধরো নগদী বিক্রয়। তো একটা প্রতিষ্ঠান আমাদের যেখানে নাকি মানে অনিয়মিত হয় না, অন্য প্রতিষ্ঠান আমরা বাদ দিলে আমরা রেগুলারটা ধরি, যে ধরো একটা প্রতিষ্ঠানে সে সবচেয়ে বেশি হচ্ছে নগদে মাল বিক্রি করে। তুমি যেমন যদি দেখতে চাও, যেমন ছোটো ছোটো মুদি দোকান যেগুলো আছে বা বড় সুপার শপ আছে, ওদের কাজই হচ্ছে পণ্য বিক্রয় করা। তো পণ্যটা বিক্রয় করে কীভাবে, নিশ্চয়ই নগদে বিক্রয় করে, আরেকটা হচ্ছে বাকিতে বিক্রয় করে। আমরা এর আগে আলোচনা করেছি যে বাকিতে বিক্রয়ের যে লেনদেনগুলো সেগুলো চলে যাবে হচ্ছে সেলস জার্নালে,
আর নগদে বিক্রয়ের যে জাবেদাগুলো সেগুলো চলে যাবে ক্যাশ রিসিট জার্নালে। তাহলে প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের কিছু লেনদেন আছে যেগুলা প্রত্যেক দিন সংগঠিত হয়, যেমন নগদে আমি বিক্রয় করলাম তাহলে টাকা পেলাম। আমরা যদি নগদে রিসিভেবলের কাছ থেকে দেনাদার থেকে যদি গ্রহণ করি তাহলে সেখান থেকে আমরা টাকা পেলাম। তো এইরকম এই দুইটা কিন্তু নিয়মিত। এছাড়া আমরা টাকা পেতে পারি যে অন্যান্য সোর্স থেকে। অন্যান্য সোর্সগুলা কেমন? তো অন্যান্য সোর্সগুলা যেমন বলি যে যেগুলা খুব মানে প্রত্যেক দিন ঘটবে না, তাহলে দুইটা লেনদেন কিন্তু তুমি পাইলে যে যেগুলা প্রত্যেক দিন ঘটতে পারে। একটি হচ্ছে যে নগদ বিক্রয়, আরেকটা হচ্ছে বিবিধ দানাদার। আমি জাবেদাগুলো পরে বলি, আগে লেনদেনগুলোকে চিহ্নিত করে যাই তোমাদের। এরপরে হতে পারে যে তুমি বিনিয়োগের সুদ পেলা নগদে, হতে পারে তুমি পুরাতন খবরের কাগজ, পুরাতন আসবাবপত্র, পুরাতন যন্ত্রপাতি, এই বিষয় মানে এই বস্তুগুলো তুমি বিক্রি করে কিছু টাকা পেয়েছো। হতে পারে আদার ইনকাম বলে কিছু ইনকাম হয়েছে, বা বাড়ি ভাড়া আমরা পেয়েছি, যে ধরো একটা প্রতিষ্ঠানের তার নিজস্ব বিল্ডিং আছে, সেই বিল্ডিং ভাড়া দিয়ে কিছু ইনকাম করেছে, নিজেও ব্যবহার করে আছে। তো এগুলা কিন্তু নিয়মিত না। সারা মাসে হয়তো একটা লেনদেন যে ভাড়া পাইছো, সুদ তো তুমি প্রত্যেকদিন পাও না, সুদ হয়তো অর্জন হয়েছে একবারে পেয়েছো। তো সরি, তো এরকম আরও অনেক লেনদেন উদাহরণ দেওয়া যাবে যেগুলো নিয়মিত না। সম্পদ বিক্রি করেছে, ভূমি বিক্রি করেছে, তো প্রত্যেকদিন তো তুমি ভূমি বিক্রি করো না। তো এরকম কিছু লেনদেন যদি থাকে সেগুলাকে আমরা বিচার বিবেচনা করে যে এই লেনদেনগুলা এরকম এরকম এরকম। তো যাই হোক, আমরা তাহলে সেপারেট করলাম হচ্ছে দুইটি অংশে, আমরা 5 কলাম কিন্তু আলোচনা করছি। একটি হচ্ছে নিয়মিত, আর একটা হচ্ছে অনিয়মিত। অনিয়মিতগুলোকে আমরা সবসময় এর আগে বলেছি যে আদার নামে একটি কলাম রাখবো, আর নিয়মিতগুলোর জন্য ভিন্ন ভিন্ন কলাম রাখবো। তো ঠিক আছে, এখন দেখি জাবেদাগুলো করি। প্রথমেই আসি, তুমি একটু খেয়াল করো, আমি মুখে বলছি এই কারণে যে আসলে আগে বলেছি যে এখানে যদি আমি সব লিখতে যাই তাহলে ঘরটা দেখাতে সমস্যা হবে। আমি যদি নগদই বিক্রি করি তাহলে জাবেদাটা কি দিই? জাবেদাটা নিশ্চয়ই আমরা দিই যে নগদ টাকা পাইছি। তাহলে নগদ টাকা যদি পেয়ে থাকি তাহলে আমরা জাবেদা দিই ক্যাশ ডেবিট এবং সেলস ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। ঠিক আছে, খেয়াল করো, তাহলে এখানে ক্যাশ ডেবিট, ক্যাশটা কিন্তু ডেবিট হয়ে গেল, আর সেলসটা ক্রেডিট হয়ে গেল। খেয়াল করো কিন্তু বারবারই কিন্তু ক্যাশ ডেবিট হতে থাকবে। যেমন ধরো দেনাদারের কাছ থেকে যদি আমরা টাকা পাই উইদিন দ্য আফটার ডিসকাউন্ট পিরিয়ড, ধরো যে ডিসকাউন্ট পিরিয়ড চলে গেছে, আমরা ডিসকাউন্ট দিব না, সেই ক্ষেত্রে দেখো ডেবিটে কি হয়, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল, ক্রেডিট। তাহলে ক্রেডিটে কয়টা পাইলা? আগেরটায় পাইছিলাম হচ্ছে সেলস, আর পরেরটা পাইলে অ্যাকাউন্টস রিসিভেবল, কিন্তু ডেবিট কিন্তু ক্যাশ। তাহলে এখন পর্যন্ত যে কয়টা বললাম এতে তোমার 3টা ঘর হয়, ক্যাশে ডেবিট, সেলস ক্রেডিট এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তো ঠিক আছে, এবার যদি এমন হয় যে উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড, যে ধরো 10,000 টাকা দেনাদারের কাছ থেকে পেয়েছি, 9,800 টাকা, তাকে 200 টাকা 2% হারে ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে জাবেদাটা কী হবে? তাহলে নিশ্চয় ডেবিটটা ভিন্ন হবে। তাহলে ডেবিটটা কী হবে? ক্যাশ ডেবিট 9,800 টাকা, সেলস ডিসকাউন্ট ডেবিট বা ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট 200 টাকা, আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 10,000 টাকা। তো ঠিক আছে, এখন দেখো তাহলে ডেবিট কয়টা পেলা? উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড যদি হয় তাহলে কিন্তু এখন ডেবিটের 2টা হলো, ক্রেডিটের 2টা হলো। ডেবিটের 2টা কোনটা কোনটা? ক্যাশ ডেবিট আর হচ্ছে ডিসকাউন্ট এক্সপেন্স ডেবিট। আর ক্রেডিট কোনটা কোনটা হলো? আমরা প্রথম জাবেদায় বলছি সেলস ক্রেডিট একটা, আর পরে জাবেদায় বলছি যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে 2টা, এই হলো 4টা। ঠিক আছে, এখন ভূমি বিক্রি করলাম। নর্মালি বলি যে এই 2টা লেনদেনের মধ্যে যদি সকল লেনদেন থাকে তাহলে কিন্তু আর আদার মানে ঘর কাটার কোনো প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে 4 কলামই কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন আসি যে যদি আমি অন্য সোর্স থেকে কোনো টাকা পেয়ে থাকি, অন্যান্য সোর্স বলতে এর আগে যে উদাহরণগুলো দিয়েছি। তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে আমি বিনিয়োগের সুদ পেয়েছি, কোথাও বিনিয়োগ করেছিলাম আমাদের এক্সট্রা টাকা, যেটা অস্থায়ী বিনিয়োগ, টেম্পোরারি ইনভেস্টমেন্ট। তো সেখান থেকে যদি বিনিয়োগের সুদ পাই নিশ্চয়, তাহলে আমরা বলবো যে ক্যাশ ডেবিট, ধরো নগদে পাইছি, তাহলে ক্যাশ ডেবিট, আর আমরা বলবো যে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট রেভিনিউ ক্রেডিট বা ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। তাহলে যে ক্রেডিট কিন্তু আরেকটা চলে আসলো, আর ক্যাশ কিন্তু ডেবিটই আছে, ক্যাশে কিন্তু ওই যে ডেবিট আর কলাম বাড়ছে না। আমরা যদি ভূমি বিক্রি করি তাহলে কি হয়? আমরা নিশ্চয় তাহলে বলবো যে ক্যাশ ডেবিট ল্যান্ড ক্রেডিট। আমরা যদি যন্ত্রপাতি বিক্রি করি তাহলে বলবো যে ক্যাশ ডেবিট ইকুইপমেন্ট অথবা মেশিনারিজ ক্রেডিট। তো এই যে ডেবিট ক্রেডিটের যে বিষয়গুলো, অর্থাৎ ক্রেডিটে আমার বারবার নতুন নতুন হিসাবের নাম আসছে, নতুন নতুন কিন্তু আসতেছে। যেমন প্রথমটায় বলছিলাম যে সেলস ক্রেডিট, দ্বিতীয়টায় বলছি অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, তৃতীয়টায় বলেছি ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, এরপরে বলেছি ল্যান্ড ক্রেডিট, এরপরে বলেছি
মেশিনারি ক্রেডিট, তাহলে ক্রেডিটের কিন্তু আইটেমের সংখ্যা বা আমরা হিসাবের সংখ্যা যেটা বলি সেই হিসাবের শিরোনামগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু ডেবিটটা কিন্তু ক্যাশই রয়ে গেছে, অর্থাৎ কমন করে গেছে ক্যাশটা। তাহলে সকল কমন লেনদেনগুলোর জন্য একটা, আর সকল আনকমনগুলোর জন্য যদি আমি ভিন্ন ভিন্ন যদি ঘর কাটি ক্রেডিটে, তাহলে কিন্তু আমার অনেকগুলো হয়ে যাবে, 6টা 7টা এমন হতে পারে। তো যাই হোক, আমি বলেছি নিয়মিতগুলো থাকবে, অনিয়মিতগুলোর জন্য আমরা আদার নামে একটা দিব, যেমন ল্যান্ড, ইনভেস্টমেন্ট, এগুলো সবগুলোর জন্য আমরা দিব যে আদার, তাহলে কিন্তু আমার 5 কলামে হয়ে যাবে। তো ঠিক আছে, এবার আসি আমরা একটা ঘর দেখাই এবং কিছু লেনদেন দেখি। ঠিক আছে, আমি সেই আগে লেনদেনের মতোই বলছি যে দেখো, এটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল। যদি হয় ক্যাশ রিসিপ্টটা নর্মাল ডেবিট হয়, এই জন্য আমরা কিন্তু এখানে লিখেছি অ্যাকাউন্টস ক্রেডিটেড। তাহলে এটা ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড, টার্মস, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট। ডেবিটে কী কী আসছে আমরা যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করেছি, ক্যাশ, সেলস ডিসকাউন্ট বা ডিসকাউন্ট এক্সপেন্স, সেলস, এইটা আছে সেলস, অ্যাকাউন্টস রিসিভেবল এবং আদার। এইটা হচ্ছে ক্রসফুটের জায়গা। ক্রসফুটগুলো ক্রসফুটের জায়গা অবশ্যই কিন্তু তোমরা রেখে নিবে। এটা মনে রাখবে যে পরীক্ষা বলুক বা না বলুক, কোশ্চেন অনেক সময় বলা থাকে শো দ্য ফুট অ্যান্ড ক্রসফুট, যে বলা থাকলেও তুমি ফুট এবং ক্রসফুট দেখাবা, না থাকলেও কিন্তু ফুট এবং ক্রসফুট দেখাবা। তো ঠিক আছে, 3টা উদাহরণ দেবো। কয়টা? 3টা উদাহরণ বা 4টা উদাহরণ দিয়ে তোমাদের একটু দেখেন যে আমরা কীভাবে ই করি। তো প্রথমটা আসি যে আমি যদি নগদে বিক্রি করি, আমি ধরে নিলাম যে এটা 2020 সাল অক্টোবর মাসের অঙ্ক আমি করছি। মনে করো যে অক্টোবরের 5 তারিখে আমি নগদে বিক্রয় করেছি। তো অন October 5 গুডস সোল্ড অথবা মার্চেন্ডাইজ সোল্ড অন ক্যাশ টাকা 10,000। আচ্ছা, এটা আগে বলে রাখি, এটা পিরিয়ডিক্যালি। পারপেচুয়াল হলে এখানে একটা বাড়তি কষ্ট অফ গুডস সোল্ডের একটা কাটতে হবে। তো যদি আমি নগদে বিক্রি করি তাহলে জাবেদাটা কী হয়? আমি 10,000 টাকা পণ্য বিক্রি করেছি, তাহলে আসবে ক্যাশ ডেবিট। ধরো এখানে দিলাম ক্যাশ ডেবিট 10,000 আর সেলস ক্রেডিট 10,000। এইখানে আমি তারিখ দিলাম October 5। এইখানে কিন্তু আর লেখার কোনো কিছু প্রয়োজন নাই যে আমি সেলস করেছি, কারণ অলরেডি আমি 2টা কলাম পেয়ে গেছি, ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে এখানে গিয়ে লিখবো, কিছু লিখবো না। তোমার প্রয়োজনে অনেক সময় যে টিক মার্ক বা চেক মার্ক দেওয়ার জন্য অনেক সময় থাকে, সেটা আমরা দিতে পারি, বা না থাকলে আমরা দিব না। আর কেউ যদি যদি লেখার ইচ্ছা করে তো লিখতে পারো সেলস। এতে অবশ্য আমি দেখি না যে মার্কস কাটে বা ই করে, তবে কোনো কিছু না লিখলেও চলবে। এরপর সেই দেনাদারের কাছ থেকে ধরো উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যে পেয়েছি, যে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল উইদিন দ্য ডিসকাউন্ট পিরিয়ড
টার্মস 2, 10, and 30। ধরো পূর্বে একটা টার্ম ছিল যে 10 দিনের মধ্যে আমরা গ্রহণ করেছি। কথার কথা যে ধরো এটা 8 তারিখ, আমরা 30শে সেপ্টেম্বরে আমরা ধরো মালটা বিক্রয় করেছিলাম বাকিতে, সে এখন এই 10 দিনের মধ্যে পরিশোধ করছে। তাহলে 10 দিনে যদি পরিশোধ করে, ধরো যে সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে এক্স স্টোর, তো এখানে সাবসিডিয়ারি নেমটা আসবে এক্স স্টোর। তাহলে আমরা 9,800 আমরা পেয়েছি, 200 ডিসকাউন্ট, আর অ্যাকাউন্টস রিসিভেবল 10,000। ঠিক আছে, নেক্সট দেখতে থাকুন যে কোথায় কোথায় ট্রান্সফার হচ্ছে। তাহলে ক্যাশে 9,800, ডিসকাউন্টে 200, আর অ্যাকাউন্টস রিসিভেবল 10,000। জাবেদাটা কি ছিল? জাবেদাটা কিন্তু মনে রাখার কথা, না হলে লেকচারটা পেছন দিক থেকে আবার একটু দেখে নেবেন। জাবেদাটা ছিল ক্যাশ ডেবিট 9,800, 2% ডিসকাউন্টে। এখানে আমরা ওই টার্মসটা লিখে দিলাম 2, 10, and 30। ঠিক আছে, 2, 10, and 30 লিখে দিলাম। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট 10,000। এরপরে কোনটা আমরা ধরে নিলাম যে 15 তারিখ। 15 তারিখে আমি ধরো ভূমি বিক্রি করেছি, 1 লক্ষ টাকা জমি বিক্রি করেছি। তাহলে অন অক্টোবর 15 ল্যান্ড সোল্ড অন ক্যাশ টাকা 1 লাখ টাকা আমরা বিক্রি করেছি। তাহলে এখানে কী লিখবো? জাবেদা করলে কী হয়? ল্যান্ড ডেবিট নাকি? মোটেই না, ক্যাশ ডেবিট। তাহলে ক্যাশ ডেবিটে আমি বসাই দিলাম 1 লক্ষ। আর আমার যেহেতু এখানে ল্যান্ড নামে কোনো কলাম নাই, এই কারণে আমি এখানে আদারের কলামে বসাই দিব, এইখানে লিখবো ল্যান্ড। এইরকম যদি আরও কোনো সম্পদ থাকে বিক্রয়, সবগুলো আমরা এখানে বসাবো, সাবসিডিয়ারি নেমটা এখানে বসাই দেবো। এই হচ্ছে বিষয়। আর ডিসকাউন্টের বিষয়ে আলোচনা করলাম। নর্মাল যদি অ্যাকাউন্টস রিসিভেবল থাকে যে আফটার ডিসকাউন্ট পিরিয়ড, তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্টে কোনো টাকা থাকবে। এবার আসি আমরা যদি যোগ করে দিই, তাহলে কাজ আমাদের শেষ। তো দেখো, আমরা বলছিলাম যে যোগ করলে তোমার কাজটা শেষ হয়ে যাবে। তাহলে 1,10,000, 1,19,800, 200, 10,000, এইটাও 10,000, এটা 1 লক্ষ। তাহলে এখন যদি আমরা যোগ করে দিই, দুই পাশের যোগফল, এখানে ক্রস ফুটটা যদি আমরা দেখাই 1,20,000, এটাও 1,20,000। আচ্ছা, ফুট ক্রস ফুটের যদি কোনো উল্লেখ করা বিষয় থাকে, সো দ্য ফুট প্যান্ড ক্রস ফুট, তাহলে এখানে লিখবে হচ্ছে এই বরাবর, তোমরা তখন দাগ দিতে পারবে, এখানে লিখবে ক্রস ফুট, এখানে লিখবে ফুট। তো এই ছিল আজকের লেকচার। তো তোমরা পরবর্তী লেকচারের আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।